পোটলার সঙ্গে নিজেও একটু ঘুমিয়ে নিন। নাস্তা তৈরি হলে আমি ডেকে দেব। তিতলিকে দেখতে যাচ্ছ? ইরাম উত্তরটা জানে তবুও প্রশ্ন করলো। সাইবানের মাঝে বিশেষ ভাবান্তর হলো না। হুম। বলল সে। ইজানের খাওয়া দাওয়া শেষ হয়েছে। ইরাম ফিডার নাইট স্ট্যান্ডে রেখে ছেলের মুখ মোছাতে গিয়ে খেয়াল করলো ঘুমে কাদা হয়ে গেছে। বাচ্চাটা দুধ খাওয়ার পরে এমনিতেও বেশ আরামদায়ক মুডে থাকে সন্তান তার। চোখে মুখে এমন তৃপ্তি যেন তাকে স্বর্গের অমৃত খাওয়ানো হয়েছে। ইরাম ক্ষীণ হাসলো। ইজানকে সাবধানে বিছানায় শুয়ে নিজেও পাশ ঘেঁষে শুয়ে পড়ল। সত্যি ক্লান্ত লাগছে তার। গতকাল থেকে এক সেকেন্ডের জন্য দুই চোখের পাতা এক করার সুযোগ হয়নি। চোখ বুঝেছে কি বুঝেনি এমন সময় নিজের কপালে ঠোঁটের ছোঁয়া টের পেল সে। সঙ্গে স্নেহময় কণ্ঠস্বর। সুইট ড্রিমস মাই প্রেশিয়াস। ইরাম চোখ খুলল না। তার ঠোঁটে সূক্ষ্ম হাসি লেগে রইল। বিছানায় শুয়ে আছে তিতলি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কম্বল দিয়ে ঢাকা তার শরীর। সুগন্ধা মাথার কাছে বসে কপালে জল পট্টি দিচ্ছে। কিছুক্ষণ আগে অনুরাগ এসে জোর করে স্যুপ আর ওষুধ খাইয়ে দিয়েছে। চোখ জোড়া জ্বলছে। তিতলি তাই ঘোলাটে দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে বারংবার পলক ঝাপটাচ্ছে। সুগন্ধা মেয়েটা দারুণ কাজের। মনে মনে যাই থাকুক না কেন সবার সেবা যত্নে সে এক পায়ে মনে মনে যাই থাকুক না কেন সবার সেবা যত্নে সে 100 পায়ে খাড়া। একটুখানি ঘুমানোর চেষ্টা করেন। নরম গলায় বলল সুগন্ধা। তিতলি তা গায়ে মাখল না। চুপ করে পড়ে রইল যেমনটা ছিল। তার রুমের চাপানো দরজাটা ধীরে খুলল। নিঃশব্দে ভেতরে ঢুকলো সাইবান। না তাকিয়েও তিতলি স্পষ্ট অনুভব করলো ওই অস্তিত্বের সুবাস তার অতীব পরিচিত। সাইবান হেঁটে এসে সুগন্ধার কাঁধে হাত রেখে হালকা কণ্ঠে বলল, যা কিছুক্ষণ রেস্ট নিয়ে নাস্তা রেডি কর, আমি আসছি এখানে। সুগন্ধা দ্বিমত করলো না। আজকে তার কাজের কমতি নেই, তাই তর্ক ছাড়াই উঠে গেল। রুমের বাইরে আড়াল হলো। সাইবান আস্তে করে বিছানার পাশে চেয়ারে বসলো। কিছু না বলে যত্নশীল হাতে জলপট্টি তুলে ঠান্ডা পানিতে ভিজিয়ে ভালো মতো নিংড়ে আবারও তিতলির মাথায় দিল। পুরোটা সময় একবারের জন্য রমণী তার দিকে ঘুরে তাকালো না। প্রায় মিনিট 10 নীরবে কাটলো। সাইবান কিছুক্ষণ বাদে বাদে জলপট্টি বদলে দিল। কখনো বা তিতলির মাথায় হাত বোলালো। অথচ কোনো হেলদোল হলো না মেয়েটার। যেমন ছিল তেমন করে পড়ে রইল। টু শব্দ অব্দি করলো না। অবশেষে সাইবান মুখ খুলল। রাগ করেছিস? উত্তরহীন তিতলি একই ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আরেক দফায় জলপট্টি বদলে দিতে দিতে সাইবান বিনা দ্বিধায় বলল, আই এম সরি। এতক্ষণে রমণীর মনোযোগ আকর্ষিত হলো। মাথা সামান্য ঘুরিয়ে ঘোলাটে দৃষ্টিতে তাকালো তিতলি। ফর্সা গাল দুটো জ্বরের তাপে লাল হয়েছে। উত্তাপে উষ্ণতার রং ছুঁয়েছে ত্বক। শ্বাস প্রশ্বাস চলছে তুলনামূলক দ্রুত গতিতে। দাঁতে দাঁত পিষে তিতলি বসে যাওয়া গলায় রাগ ছাড়ল। তো সরি, তোর পেছনে ভরে রাখ, আমার দরকার নেই বেঈমান। সাইবান পাল্টা রাগ করলো না, বরং সুর পাল্টে উপদেশ দিল, আর কখনো এসব গিলবি না। পরের বার ধরতে পারলে জন্মানবো না আর। চুলের মুঠি ধরে পুকুরে চুবিয়ে আনবো। শব্দ করে হাসলো তিতলি। অবজ্ঞার হাসি। তার বেলায় চুম্মাচাটি আর আমার বেলায় চুলের মুঠি। ভালোই খেল দেখাচ্ছিস। রং পাল্টানোর খেলায় তোর সামনে গিরগিটিও ফেল সাইবান। কত বছর বাদে প্রথমবার মতন তিতলি যিনি ডাকের বদলে সাইবানের নাম ধরে ডাকলো। মনে পড়ল না, মনে করার চেষ্টাও সে করলো না, বরং শান্ত গলায় বলল, উনি আমার স্ত্রী, আমার ছেলের মা, আমার অর্ধ অংশ। তিতলি শুষ্ক ঠোঁটে পরিহাসের হাসি ফুটলো। রীতিমতো ফিসফিস করে সে উচ্চারণ করলো, সত্যি করে বলতো, আমি কি তোর কাছে আজীবন খেলনাই ছিলাম? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেললো। দৃষ্টি সরিয়ে নিল। তার চোখ জোড়া গভীর হয়ে উঠল। তিতলি ভাবলো উত্তর আসবে না, তাই মুখ ঘুরিয়ে চোখ বুজে বিষণ্ণতা এবং বিরহ বেদনা নিয়ন্ত্রণ করতে চাইছিল। অথচ কিছুক্ষণ বাদে উত্তর এলো, না, তুই আমার কাছে আজীবন বন্ধু ছিলি আর তাই থাকবি। ঝট করে ফিরে তাকালো তিতলি। চোখের জ্বলুনি বাড়ল। সাইবান তার দিকে চেয়ে নেই। দৃষ্টি অদূরে পাত্রে রাখা বরফ ভাসা ঠান্ডা পানির মাঝে। সাইবান গভীরতম কণ্ঠে বলে গেল, তুই একটা জায়গায় সঠিক তিতলি। হয়তো আমার জীবনে উনি না আসলে একটা সময় আমি হয়তো তোকে নিয়ে ভাবতে বাধ্য হতাম। অস্বীকার করার কিছুই নেই, অন্যায় আমারও ছিল। আমি তোর অনুভূতিকে প্রশ্রয় দিয়েছি। আমার দায়িত্ব পালন তুই অন্য অর্থ নিয়েছিস। আমার অ্যাটেনশন তুই অন্যভাবে দেখেছিস। মাঝে মাঝে বুঝতাম, মাঝে মাঝে বুঝতাম না। ভাবতাম যেভাবে চলছে চলুক, পরেরটা পরে দেখা যাবে। এই গাছারা ভাবটাই আমার সবচেয়ে বড় দোষ। অনুভূতির মূল্য দেওয়া উচিত ছিল। গাঢ় হওয়ার আগে আশার বাতি নেবার দরকার ছিল। এক হাতে তালি বাজে না। আমরা দুজনেই সামান দোষে দোষী। শুধু মেয়ে বলে সব কর্মফল নিজের কাছে তুলে নিবি কেন? আমারও দায় আছে। এই দায় থেকে বলছি, পারলে কোনোদিন আমাকে মাফ করে দিস। তিতলি কম্বল চেপে ধরলো দুর্বল আঙ্গুলে। তিত্তির করে কাঁপলো তার ঠোঁট। কোনো শব্দ বেরোলো না। অভিব্যক্তিতে শুধু নীরের বিশ্ব এবং বাঁধ ভাঙা আবেগ। সাইবান তার কপালে জলপট্টি বলতে আবারও বলল, ব্যাপারটাও তো আমার, তাই বলছি। এর মধ্যে ওনাকে টানিস না। আমার ভুলে শাস্তি যদি দিতে হয় তবে আমাকে দে।
আমি নিজের বুকে তীরের ফালা সইতে পারবো, কিন্তু ওনার গায়ে পাপড়ির টোকাও সইতে পারবো না। সাইবান হাত সরিয়ে নেওয়ার আগে ক্ষিপ্র গতিতে তিতলি তার কবজি পাকড়াও করলো। মেয়েটার চোখে এবার জলজল করছে অশ্রু, শুধু গড়িয়ে পড়ছে না অদম্য ইচ্ছাশক্তির কারণে। তার হাতের বাঁধন ভীষণ দুর্বল, আঙ্গুলে জ্বরের উত্তাল। সুগভীর নেত্রে সে তাকালো সাইবানের দৃষ্টি মাঝে, অত্যন্ত আবেগে ভেসে শুধালো, কোনোদিন ওই আসক্ত চোখে আমায় কেন দেখলি না জেনি? সাইবান চোখ সরালো না, তাকিয়ে রইল তিতলি টলটলে আবেগে দীর্ঘক্ষণ। তার বুকের ভেতর কষ্ট হলো, কিন্তু সেটা অনুভূতির বিনিময় না দিতে পারার কষ্ট নয়, বন্ধুর জন্য বন্ধুর কষ্ট, অপরাধ বোধের হালকা দহন। খুবই ধীরে আর সাবধানে নিজের কবজি থেকে তিতলির হাত ছাড়িয়ে ফের কম্বলের ভেতর ঢুকিয়ে দিল। সে ক্ষীণ হাসি নিয়ে জানালো, এই আসক্তি আমার মূল্যবানের নামে বলিনি, তাতে দ্বিতীয় পক্ষের ভাগ নেই, আর না কোনোদিন হবে। নিজের আঙ্গুলগুলো তিতলির চুলে হালকা করে বুলিয়ে আনলো সাইবান। রমণীর আবেশ এবং আঘাতে চোখ বুজে নিল। সে বন্ধ চোখের পাতা বেয়ে গড়ালো অশ্রুফোঁটা। সাইবান দেখলো, তবে মুছল না, ঝরতে দিল। এক পাক্ষিক অনুভূতির ভয়াল অভিশাপে নিজেকে খোয়াস না তিতলি। যখন আমার কেউ ছিল না, তখন তুই ছিলি। সেই সুন্দর ভরসা হয়ে পাশে থেকে যাস। তোকে এখনো ক্ষমা করার আয়ত্তে রাখছি আমি, ভবিষ্যতে রাখতে পারবো কিনা জানি না। আমার কলজায় হাত বাড়াস না, ধ্বংস ছাড়া আমার উপায় থাকবে না। ভালো থাক তুই নিজের মতন। এমন জগৎ বানা যেখানে তোকে কোনো কষ্ট শুতে পারবে না। কথা দিচ্ছি, সে জগতে বন্ধু হয়ে আমি তোর পাশেই থাকবো। এর বেশি চেয়ে নিজেকে পোড়াস না প্লিজ। আর বসলো না সাইবান। শেষ একবার তিতলির কপালে জলপট্টি দিয়ে সে উঠে দাঁড়িয়ে পড়ল। দুর্বল অবয়বের দিকে চেয়ে নরম কণ্ঠে ব্যক্ত করলো, ভালোবাসার বহু রূপ আছে, তার মধ্যে সর্বোত্তম নিজেকে ভালোবাসা। ফরগেট মি অ্যান্ড চুজ ইয়োর সেলফ তিতলি। এইটুকুই। আর দাঁড়ালো না সাইবান, হেঁটে বেরিয়ে গেল রুম থেকে, দরজাটা চাপিয়ে দিয়ে গেল। সে চলে যেতেই শূন্যতা নেমে এলো রুমে। বদ্ধ চোখ জোড়া খুলল তিতলি। এবার স্বাধীনভাবে ঝরতে লাগলো তার অশ্রু, ভিজিয়ে তুলল সমস্ত গাল। কাপা ঠোঁটে ফিসফিস করলো সে। ফরগেট ইউ? বুকের ভেতর ভাঙচুর হলো ভীষণ। পরিতাপের ভগ্ন হাসিতে মোহর পড়ল হৃদয়ের দুয়ারে। ভেজা চোখে লাগলো সূর্যের আলো। প্রজ্বলিত দগদগে অনুভূতি ভাসলো মানসপটে। নিজেকে ভোলা এতই সহজ জেনি? বিকালের মিষ্টি রোদ উঠান আলোকিত করে তুলেছে। গাছের পাতার ফাঁক বেশি আলো খেলা করছে তৈলচিত্রের মতন। ঝাঁকে ঝাঁকে বক পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে নীরের পানে। এমন সময় বাইরে পা রাখলো সুগন্ধা। ভালোমতো পবিত্র পরিপাটি একটা ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ পরেছে সে। বড় ওড়নাটা মাথায় তুলে ঘোমটা দেয়। হাতে একটা পিতলের থালা, তাতে ফুল, ঘি এবং প্রদীপ। পায়ে পায়ে সে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় পেছন থেকে ডাক ভেসে এলো। যাচ্ছ কোথায়? সুগন্ধা থামলো। মাথা কাত করে তাকিয়ে দেখলো বাড়ির পাশে জলপাই গাছের শাখায় পা ঝুলিয়ে বসে আছে অনুরাগ। পরনে একটা নীল শার্ট আর সাদা ট্রাউজার। মুখ টিপে হাসলো সুগন্ধা। হনুমান। কি বললে? অনুরাগ গলা চড়িয়ে জিজ্ঞাসা করতে সুগন্ধা মাথা দুলিয়ে জানালো, যাইতেছি গোবিন্দ মন্দিরে। এই তো রাস্তার ধারেই, হেঁটে গেলে পূর্ব দিকে হিন্দু পাড়া। ভাবলাম আসছে যখন পূজা দিয়ে আসি, যাইবেন নাকি? চলো। গাছ থেকে লাফিয়ে নেমে হাত ছাড়লো অনুরাগ। সুগন্ধা অবাক হয়ে গেল। প্রস্তাবটা সে এমনিতেই দিয়েছিল ভদ্রতার খাতিরে। অনুরাগ সত্যি সত্যি সঙ্গে যেতে চাইবে ভাবেনি, তবে মানা করার কোনো কারণ নেই। তা একটা নিঃশ্বাস ফেলে সুগন্ধা বলল, চলেন। সুগন্ধার পিছু নিল অনুরাগ। সাইবানদের বাড়ি পেরিয়ে এদিকে আধা পাকা ইটের রাস্তা। সেই রাস্তা পেরিয়ে পুরোপুরি কাঁচামাটির রাস্তা। দুই পাশে সবজি ক্ষেত, ক্ষেতের মাঝে মাঝে টিন শেডের বাড়ি, নয়তো একতলা দালান। দুই পাশে সবজি ক্ষেত, ক্ষেতের মাঝে মাঝে টিন শেডের বাড়ি, নয়তো একতলা দালান। বাড়ির গৃহিণীরা বিকালে উঠোনে গল্প করতে বসেছে। হাস্য রসাত্মক আলোচনার মাঝে একে অপরের চুলে বিলি কাটছে। ক্ষেতের আইল ধরে ছেলেমেয়েরা ঘুড়ি নিয়ে দৌড়াচ্ছে। মফস্বলেও শহরের ছোঁয়া আছে। পথের ধারে নারিকেল গাছের তলায় বসে মোবাইল নিয়ে গেম খেলছে দুই কিশোর। তাদের দেখতে দেখতে পাশ কাটিয়ে মৃদু হাসলো অনুরাগ। সামনে সুগন্ধা যাচ্ছে, ঘোমটার নিচে মেয়েটার লম্বা চুলের বেনুনি দোল খাচ্ছে পেন্ডুলামের মতন। অনুরাগ খানিকটা বিস্মিত হলো। আগে কখনো ঠিক মতো তাকায়নি বলে খেয়াল করেনি মেয়েটার চুল ভীষণ লম্বা, কোমর ছাড়িয়ে হাঁটুর কাছাকাছি পর্যন্ত যায়। কালো কুচকুচে চুল, বেনুনির মাত্রাও মোটাসোটা, এক হাতের মুঠো সমান তো হবেই। ক্ষণিকের জন্যে চুলের মাঝে কেমন নিজেকে হারিয়ে ফেললো অনুরাগ। পরক্ষণে আবার বিব্রত বোধ করে গলা খাকারি দিয়ে বলে উঠল, তা সাইবানদের বাড়িতে থাকা শুরু কি করে? কাহিনী অনুরাগের জানা নেই, কোনোদিনও জানতে ইচ্ছা হয়নি। একদিন হুট করে কিশোরী মেয়েটাকে সাইবানদের বাড়িতে দেখেছিল সে। জিজ্ঞাসা করতে বন্ধু বলেছিল গ্রামের আত্মীয়। কোনোদিন সে ওই বাড়ির লোকদের মুখে সুগন্ধার জন্য কাজের লোক সম্বোধনটি শোনেনি। এর আগে বিশেষ আগ্রহ হয়নি জানার, এখন অবশ্য হচ্ছে না। তবে চুপ থাকলেই হেলতে দুলতে থাকা বিনুনির দিকে চোখ চলে যাচ্ছে, বিধায় কথা ঘোরানো দরকার। আমার বাবা এই বাড়িতে কেয়ারটেকার ছিল, যে বাড়িতে এখন আমরা থাকতেছি আর কি, শহরেরটা না আবার। অবশেষে সুগন্ধার জবাব এলো। অনুরাগ মাথা দুলে এবার দূরত্ব কাটিয়ে তার পাশে চলে এলো। বিনুনিটা বেশি জ্বালাচ্ছে। সুগন্ধা অবশ্য এটুকু জবাব দিয়ে ক্ষান্ত নেই, হাঁটতে হাঁটতে বলে যাচ্ছে,
আম্মাজান বলছে আমার ঠাকুরদা আর ভাইজানের দাদাই বহুত ভালো বন্ধু ছিল। আমাদের ছোট ব্যবসায়িক পরিবার আছিল। ওনার দাদা মাছ ধানের ব্যবসার হিসাব আর কাজ করতো আমার ঠাকুরদা। ও তাই নাকি? সাইবান কখনো বলেনি? ঢোল পিটাবার মতন তো কিছু না। ঠাকুরদার 2টা ছেলে, একটা আমার বাবায় আর একটা বজ্জাত। চাচার নাম পর্যন্ত মুখে নিল না সুগন্ধা। অনুরাগের কেন জানি হাসি পেল, তবে সেটা সে চেপে গেল। বজ্জাত কেন? এর জন্যই তো সব দুর্দশা। জুয়া খেলতে খেলতে বাপেরে পথে বসাইয়া দিল। নেহাত পোলার প্রতি মহৎ টান ছিল ঠাকুরদার। জমি জমা যা ছিল সব গেল। পোলা খালি থানা পুলিশ করে ঢুকে আর বাইর হয়। সেই চিন্তায় চিন্তায় ঠাকুরদা পড়ল বিছানায়। আমার বাবাই একলা আর কত দিক দেখব। তাও অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ ঠাকুরদারে বাঁচানো যায় নাই। কিডনি নষ্ট হইয়া গেছিল। ওই আমলে তো চিকিৎসায় আরও খরচ ছিল। আমার বাবাই করে নাই এমন কিছু বাকি ছিল না। যা ধন সম্পদ একটু তলায় বাকি ছিল তাও ঠাকুরদার জন্য উৎসর্গ হইল। ভাইজানের দাদাও অনেক সাহায্য করছিল আমাকে। তাই ঠাকুর যারে পছন্দ করে তারে ঠেকানোর সাধ্য কার? সুগন্ধা কথাগুলো একদম স্বাভাবিকভাবে বলছে, তবে চেহারায় কোনো বিষণ্ণতার ছাপ দেখা গেল না। আসলে কোনো দুঃখ নেই নাকি অনুভূতি লোকাতে পারদর্শী মেয়েটা, অনুরাগ বুঝতে পারল না। তোমার চাচার কি হলো? সুগন্ধা নাক সিটকাল। খবরদার বজ্জাত কন। আচ্ছা, বজ্জাতটার কি হলো? জানি না, শুনছি ঠাকুরদা বিছানায় পড়তেই একদিন কোথায় জানি গায়েব হইয়া গেছে। থানা পুলিশ কইরাও আর খুঁজা পাওয়া যায় নাই। ভালোই হয়েছে। এই বজ্জাতের দেখলে আমি কিলামু। চিনবি কিভাবে? তুমি তাকে দেখেছ? ছবিতে দেখছি, একেবারে হাড়ে বজ্জাতের মতোই দেখতে। অনুরাগ মুখ ঘুরিয়ে কাঁধে ঠোঁট গুজে নিঃশব্দে হাসতে বাধ্য হলো। এমন দুঃখের কাহিনী শুনে সে হাসছে লজ্জায় তার শিক্ষা দীক্ষা নেতিয়ে পড়ল বুঝি। সুগন্ধার অবশ্য হেলদোল নেই, ঠোঁট বাঁকিয়ে পাল্টা হাসলো সেও। খুব মজায় আছেন মনে হয়। না না, সরি। সরি কওয়ার কিছুই নাই। এইটা আমার পূর্বপুরুষগো কাহিনী, আমার তেমন গায়ে লাগে না। তাহলে তোমার কাহিনীটা কি? কি আবার? কাঁচা রাস্তা ঘুরে একটা লাউ খেতে শুরু আইলে প্রবেশ করে লাফিয়ে এগুলো সুগন্ধা। অনুরাগ পিছনে পিছনে বুক ভরে বিশুদ্ধ প্রকৃতির বাতাস টানলো। নিজের কথার পিঠে সুগন্ধা জানালো। ঠাকুরদা চলে যাওয়ার পর বাবায় খুব ভাঙা পড়ল। পড়ালেখাটাও খুব বেশি আগাইতে পারে নাই। তখন ভাইজানের দাদাই তারে আগলাইয়া নিল। ঠাকুরদার কাজগুলা বাবাই করতে লাগলো। বছর কাটলো। এরপর একটা সময় দাদাও পরপারে গেলেন গা। বাড়ির আমেজ কইমা গেল। সব ভাই বোনরা শহরে গেল, নইলে বিদেশ। ফাঁকা বাড়িতে বাবাই থাইকা গেল দায়িত্ব নিয়ে। এরপর একটা সময় বাবাও। সুগন্ধা বাকিটুকু আর বলল না। প্রথমবারের মতন তার চেহারায় মলিনতা দেখতে পেল অনুরাগ। তাতেই মনের ভেতরে সব প্রফুল্লতা গায়েব হলো, ভর করলো তিক্ততা। সুগন্ধার মতন মেয়ে অবশ্য বিলাপে সময় কাটায় না। পরক্ষণে বিরাট হাসি দিয়ে বলল, আম্মাজান আর আব্বাজানে আইসা এরপর আমারে ঢাকা শহরে নিয়ে গেল। পড়তে দিল, খাইতে দিল, থাকতে দিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কেউ আমাকে কোনো দিন কাম করতে কয় নাই। আমি নিজেই করতাম একটু একটু। এরপর নিজেই বলছি কাম করতে না দিলে ওনাদের বাড়িতে থাকবো না। অদম্য ইচ্ছাশক্তি। অনুরাগ স্নিগ্ধ চোখে তাকালো মেয়েটার দিকে। বিকালের মিষ্টি রোদ তার চোখে মুখে ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে মায়াবী দেখাচ্ছে, সদ্য প্রস্ফুটিত কলির মতন। সবই শুনলাম, তবে তোমার মা, উনি কি? মন্দিরে আইসা পড়ছে অনুরাগদা। কথাটা শেষ হওয়ার আগেই অনুরাগকে থামিয়ে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল সুগন্ধা। অনুরাগ থমকালো। মেয়েটাকে এইমাত্র তাকে এড়িয়ে গেল। বড্ড বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছে ব্যাপারটা, বিধায় অনুরাগ আর দ্বিতীয় প্রশ্ন করল না এগুলো। পাশে পুকুর আর সামনে মন্দির। খুব বেশি বড় নয়, মাঝারি আকৃতির। স্থাপত্য দেখে বোঝা যাচ্ছে খুব পুরাতন আমলের। প্রবেশ পথ দিয়ে অভ্যন্তরে রাধা কৃষ্ণের প্রতিমা চোখে পড়ছে। পুরোহিত মশাই বসে পুজো দিচ্ছেন। ঘোমটা তোলা এক মহিলা শাঁখ বাজাচ্ছেন। সেই মিষ্টি ধ্বনিতে ছেয়ে গেছে চারিপাশ। বেশ অনেকেরই আনাগোনা আশেপাশে। সংখ্যায় পুরুষের থেকে মহিলা বেশি। ভক্তি ভরে প্রার্থনা করছে তারা। মন্দিরের সামনের উঠোনে তুলসী স্তম্ভ, তাতে জল অর্পণ করছে গৃহিণীরা। দৃশ্যগুলো এতটাই মনোমুগ্ধকর যে অনুরাগ চোখ ফেরাতে পারল না। সে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকলো। এগিয়ে গেল সুগন্ধা। তুলসী প্রণাম করে সে দুহাত তুলে চোখ বুজে প্রার্থনায় মত্ত হলো। অনুরাগ বুকে দুবাহু বেঁধে ঠোঁটে মোলায়েম হাসি নিয়ে চেয়ে রইল। কড়া
আগরবাতি আর ধূপের ঘ্রাণ বাতাসকে মোহনীয় করে তুলছে। ক্রমশ চোখ বুঝলো সে, প্রাণ ভরে শ্বাস টানলো। কই আসেন। সুগন্ধার ডাকে সম্মোহন কাটলো অনুরাগে। চোখ খুলে দেখলো মেয়েটা জুতো খুলে মন্দিরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেছে। অনুরাগ দেরি করলো না, সিঁড়ির কাছে গিয়ে জুতো খুলতে খুলতে বলল, চুরি হবে না? বরিশাইলারা খেতার গাট্টি হইতে পারে, চোরের গাট্টি না। চোর স্যাঁচার সব শহরের গাট্টি গাট্টি। অনুরাগ না পারতে খিলখিল করে হাসলো। মুখ তুলে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা সুগন্ধাকে দেখলো। মেয়েটার মাঝে একটা সহজাত ভঙ্গি আছে, যে কোনো মানুষকে হাসাতে পারদর্শী। এই নিয়ে বুকে একটু দ্বিধা হলো তার, কারণ হাসি খুশি মানুষগুলো জগতে সব থেকে একা হয়। উদাহরণ তার নিজের বন্ধুই। সিঁড়িতে পা রাখতে অনুরাগ দেখলো সিঁড়ি ভেজা, খুব সম্ভবত ধোয়া মোছা করা হয়েছিল শীঘ্রই। তাকে মেপে মেপে পা চলতে দেখে কুটিল হাসলো সুগন্ধা। দেখেন বন্ধুল্লাহান উষ্টা খাইয়েন না আবার। আমি উষ্টা খাই না। অবশ্যই ভাগ্যের কাজ তো এটাই, যেখানে সেখানে হড়কে ফেলা। হোঁচট খেল অনুরাগ, মন্দিরের সিঁড়িতে পা পিছলে পড়তে নিল, কিন্তু সুগন্ধার ক্ষিপ্র হাত তাকে এই দফায় বাঁচিয়ে নিল। কয়েক সিঁড়ি লাফিয়ে নেমে অনুরাগের কবজি চেপে ধরল মেয়েটি। জমে গেল অনুরাগ, তার শরীরটা বেশ খানিকটা হেলে গিয়েছে পিছনে, চুলগুলো উড়ে কপালে এসে পড়ল দমকা হাওয়ায়। সেই হাওয়া সুগন্ধার মাথায় তোলা ঘোমটাটাকেও ফেলে দিল। তৈল চকচকে কালো কুচবরণ চুল উন্মুক্ত হলো, ছড়িয়ে পড়ল গালে নদীর স্রোতের মতন। অনুরাগ প্রসারিত নয়নে স্থির চেয়ে রইল। সুগন্ধার আঙ্গুলগুলো আরেকটু শক্ত হয়ে চেপে বসলো তার হাতে। থ্যাঙ্কস। অস্ফুট স্বরে উচ্চারণ করলো অনুরাগ। মেয়েটার চুলের বরণ তাকে লজ্জায় ফেললো। শক্ত একটা ঢোক গলাধ্যকরণ করতে বাধ্য হলো সে। তা দেখে তীর্যক হেসে হুট করে সুগন্ধা শুদ্ধ ভাষায় বলে উঠল, মন মতো উষ্টা খান। বাঁচাইয়া নেওয়ার জন্য না হয় আমি এভাবে প্রতিবার হাত বাড়িয়ে দেব। গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে দুর্গগনে চেয়ে আছে অনুরাগ। রোদ ঝিকমিক করছে, সাদা মেঘের ভেলার আড়ালে অচেনা পাখির দল উড়ে বেড়াচ্ছে। সময়টা সকাল 10টার কাছাকাছি, তবে নেই রোদের তেজ। হালকা মেঘলা আকাশ ছাপিয়ে ঠান্ডা বাতাস রাঙিয়েছে প্রকৃতিকে। এমন দৃশ্য ঢাকা শহরের ইটপাথরের ফাঁদে মেলে না। মন ভরে দেখলো অনুরাগ, তবে সবকিছু পেরিয়ে তার কানে বাজলো একটা মোহনীয় কণ্ঠস্বর। মন মতো উষ্টা খান। বাঁচিয়ে নেওয়ার জন্য না হয় আমি এভাবে প্রতিবার হাত বাড়িয়ে দেব। গতকাল বিকালে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে সুগন্ধা যা বলেছে তার অর্থ উদ্ঘাটন করতে পারেনি অনুরাগ। মেয়েটা কি মজা করেছে সেই সম্ভাবনাটাই বেশি। এরপরও কেন এমন অনুভূত হচ্ছে অনুরাগের? কেনই বা সে গত বিকালে পূজার সময় ক্ষণে ক্ষণে মেয়েটার দিকে ফিরে ফিরে তাকিয়েছে? এটা কি কৌতূহল নাকি অন্য কিছু? অন্তরে এমন অবাধ্য দৈরত কেন সৃষ্টি হলো? হুট করে ভিন্ন একটা মুখচ্ছবি মনের পর্দায় নেমে এলো। হাসজ্জ্বল শারিকা, তরুণী শারিকা, ডেন্টিস্ট শারিকা, অতঃপর বধূর সাজে শারিকা। শক্তভাবে চোখ বুজে ফেলল অনুরাগ। তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিল, মন তাকে দারুণভাবে শাসালো। ন্যাড়া বেলতলায় এক বাড়ি যায়। উদ্ভট চিন্তা দূর করতে হাত ঘড়ির দিকে চেয়ে পর মুহূর্তে বাড়ির গেটের দিকে তাকালো অনুরাগ। কাউকে এখনো বেরোতে দেখা যাচ্ছে না। এদিকে গাড়ির ভেতর সবকিছু প্রস্তুত। গতকাল রাতে শহর থেকে তিতলির দুজন কাজিন এসেছে। মিস্টার চৌধুরী নাকি পাঠিয়েছেন একে নিয়ে যাওয়ার জন্য। তিতলি বিনা বাক্য ব্যয়ে দুর্বল শরীর নিয়েও চলে গিয়েছে তাদের সাথে। অনুরাগ অনুরোধ করেছিল ভালো মতো সুস্থ হলে তারপর যেতে। মেয়েটা কারো কথা শুনেনি। তিতলি চলে যাওয়ার পর অনুরাগ ভেবেছিল বরিশালে দিন ফুরিয়েছে, তারাও এবার শহরের পথে রওনা দেবে। তবে হুট করে কাল মাঝরাতে সাইবান রুমে গিয়ে জানালো ব্যাগ গুছিয়ে নিতে। সকালে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করবে তারা। আজ সকালে কল করে ভার্সিটি থেকে অতিরিক্ত 3 দিনের ছুটি নিতে বাধ্য হয়েছে অনুরাগ। এমনিতে সে খুব বেশি একটা ছুটি কাটায় নাই, তাই আগের অনেক ছুটি জমা আছে। লাভ হয়েছে তাতে। ভাবতে ভাবতে পায়ের শব্দ শুনল সে। বাড়ি থেকে বেরিয়ে এসেছে সুগন্ধা। মেয়েটার পরনে ফ্রকের মতন গোল জামা, ওড়না কাঁধের একপাশে ঝুলিয়ে রাখা, হাতে কয়েকটা টিফিন বক্স। খুব সম্ভবত সড়ক পথে নাস্তার জন্য। অনুরাগ চেয়ে দেখলো মেয়েটাকে আপাদমস্তক। পুনরায় তার কুচবরণ দীঘল চুলে দৃষ্টি আটকালো। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল সে। সুগন্ধাও তাকে কিছু বলল না। বিশেষ মনোযোগ না দিয়ে নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসলো। সাইবান, হলো তোদের, জলদি আয়। গলা উঁচু করে ডাক দিল অনুরাগ। বাড়ির ভেতর থেকে কোনো জবাব এলো না। সে ট্রাঙ্ক খুলে আরেক দফায় পর্যবেক্ষণ করলো। সবার লাগে যা জিনিসপত্র তোলা হয়েছে ঠিকঠাক। তারা আর বাড়িতে ফিরবে না। কুয়াকাটা থেকেই সোজা ঢাকায় রওনা দেবে। এমন সময় বাড়ির ভেতর থেকে একসঙ্গে বেরিয়ে এলো সাইবান আর ইরাম। ইরামের পরিধানে নেভি ব্লু রঙের শাড়ি, তার উপর ছোট ছোট সাদা ফুলের প্রিন্টের কাজ, চুলগুলো বেনি করে একপাশে ঝোলানো। ইজান সাদা সুতির ফতুয়া এবং প্যান্টে সজ্জিত, পায়ে ছোট্ট কুশি কাটার কাজের মোজা দেখতে ভীষণ আদুরে লাগছে। মায়ের বুকে লেপ্টে আছে সে। তাদের ঠিক পেছনেই সাইবান। ইরাম আর ইজানের স্নিগ্ধ বেশভূষার সঙ্গে তার কোনো মিল নেই। রিপড জিন্স আর ঢোলা হুডি পরেছে। হুডির টুপিটা মাথায় তুলে রেখেছে ঘোমটার মতন। এক পাশে দেশ, আরেক পাশে বিদেশ। বাহ্যিক দৃষ্টিতে তাই মনে হয়। বন্ধুর হাতে একটা মেয়েলি পার্স ঝুলতে দেখে মুখ টিপে হাসলো অনুরাগ। ওটা যে ইরামের তাতে সন্দেহ নেই। সাইবার নিজের কবজিতে সেটা ঝুলিয়ে রেখেছে। স্ত্রী সন্তান বেরোতে সে ঘুরে ভালো মতো দরজা টেনে বড় বড় কয়েকটা তালা আটকে দিল।
অতঃপর হাত ঝেড়ে পার্স দোলাতে দোলাতে স্ত্রীর পিছু গাড়ির দিকে এগুলো। অনুরাগ এই অদ্ভুতরে প্রদর্শন দেখতে দেখতে ভাবলো এমন পরিবার লাখে একটা হয় কিনা সন্দেহ। গাড়িটা 4 সিটের, ইজানের জন্য আলাদা সিট বসানোর জায়গা নেই বিধায় সে মায়ের কোলেই থাকবে। তার পাশে বসেছে সুগন্ধা, সাইবান ড্রাইভ করছে তাই সে সামনে, তার সঙ্গে অনুরাগ। বিনা বাক্য ব্যয়ে গাড়ি চলতে শুরু করতে ইরাম ব্যাগ থেকে একটা বই বের করলো, বাচ্চাদের জন্য কার্টুন আঁকা বই। এতে নানান প্রাণী, খাবার, জ্যামিতিক আকৃতির ইত্যাদি রঙিন ছবি দেওয়া। শুরু থেকেই বাচ্চাদের কালার সেন্স এবং ব্রেন পাওয়ার বাড়াতে বেশ কাজে দেয়। সে কোলে ইজানকে বসিয়ে বইটা খুললো। এই যে আব্বু, এটা কি বলো তো? অ্যাপল, লাল লাল অ্যাপল। আ শব্দ করে উঠল ইজান, মজা পেয়ে জোরে জোরে বইয়ের পৃষ্ঠায় হাত দিয়ে ঘুষি বসাতে লাগলো। ওটাই তার খেলা। ইরাম মুচকি হাসলো, ঝুঁকে ছেলের ওসব কর্মকাণ্ডে ডুবে গেল। অপরদিকে সুগন্ধা হেলান দিয়ে আয়েশ করে হাতে ফোন আর কানে ইয়ারবাড গুজে বসেছে। নতুন একটা জাপানিজ সিরিজ দেখতে শুরু করেছে সে, অসামান্য মনোযোগ দিয়ে তাই দেখে যাচ্ছে। সাইবান স্টিয়ারিং সামলে লুকিং গ্লাসে পেছনের দিকে তাকালো। অর্ধাঙ্গিনিয়া সন্তানের খুনসুটি তার উজ্জ্বল চেহারায় উষ্ণতা ভরিয়ে তুলল। অজান্তেই ঠোঁটে মৃদু হাসি ফুটল তার। একটা কম পড়ে যাচ্ছে না, আরেকটা নিয়ে নে। পাশ থেকে অনুরাগের দুষ্টু কণ্ঠ ভেসে এলো। সাইবান ভ্রু উঁচিয়ে এক দফায় বন্ধুর দিকে তাকালো। সিটে হেলান দিয়ে বসে মিটমিটি হাসছে সে। পুনরায় এই সড়কে দৃষ্টি ফিরিয়ে সাইবান বলে উঠল। একটা আর পোষাবে না, সোজা হেডটিক মারবো। অনুরাগ খিলখিল করে হাসলো। এই ছেলেকে কিছুতেই লজ্জায় ফেলা যায় না, বিব্রত করা যায় না, উল্টো সে অপর পক্ষের মানুষটাকে অস্বস্তিতে ফেলে দেয়। একটা নিয়ে কান্নাকাটি পর্যায়ে আসিস, আর তিনটা সামলাতে তো নাকানি চুবানি খাবি। বন্ধুর কথায় সাইবান সূক্ষ্ম হাসলো। স্টিয়ারিং ঘুরিয়ে খানিকটা শীষ বাজিয়ে বলল, তুই পেলে বসে দিস তাহলে। ইস, হ্যাট্রিক করবি তুই আর পালবো আমি? মগের মূল্য এতগুলো লাগবেই বা কেন? দেশের জনসংখ্যা একেই বাড়িয়ে দিবি নাকি? শোন দাদা, আমি হলাম বুদ্ধিমান মানুষ, বারবার কষ্ট করি না, যা করার এক ধাক্কায়। সেই এক ধাক্কাটা কি সেদিন পুকুরে দিতে পেরেছিস? এই, কি নিয়ে কথা বলছো তোমরা? হুট করে পিছন থেকে বলে উঠল ইরাম। তাতে দুই বন্ধুই জমে গেল। অনুরাগ বিব্রত হয়ে মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। অপরদিকে সেই একই দুষ্টুমি ভরা চেহারায় লুকিং গ্লাসের দিকে চাইল সাইবান। ইরাম কৌতূহলী হয়ে তাকিয়ে আছে কোলে। ইজান ইচ্ছা মতো হাতের বইটা থাপড়ে বেড়াচ্ছে। সাইবান স্ত্রীর চোখে চোখ মিলিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, পরিবার পরিকল্পনা ওয়ানা জয়েন। ইরামের গাল দুটো উষ্ণতায় ছেয়ে উঠল হঠাৎ। অপরদিকে অনুরাগ ঠাস করে বন্ধুর ঘাড়ে থাপ্পড় দিল। শব্দ করে হাসলো সাইবান। এমনভাবে রাস্তার বাঁক কাটলো যে সবাই একটা ঝাঁকি খেলো। অসভ্য, কোলে বাচ্চা আছে। ইরাম নরম সুরে স্বামীকে ধমকালো। অপরদিকে সুগন্ধা কান থেকে ইয়ারবাড খুলে খেকালো। নেন নেন, দেখেন আশেপাশে শ্মশান ঘাট আছে নাকি, ছিতায় ঢুকাইয়া দেন একেবারে। সুগন্ধার বেফাস কথায় ইরাম পর্যন্ত রাগ ছেড়ে হাসতে বাধ্য হলো। সাইবান ঘাড় বাঁকিয়ে এক নজর মেয়েটার দিকে চেয়ে পরক্ষণে ড্রাইভিং সিটে এমন আয়েশ নিয়ে বসলো যেন গাড়ি অটো পাইলট মুডে আছে। তারপর হঠাৎই হেরে গলায় গেয়ে উঠল, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। গাড়ি থামা, তুই এক্ষুন গাড়ি থামা সাইবান, আমি গাড়ি থেকে নামবো। অনুরাগের আতঙ্কিত কথায় সাইবান ভ্রু দুলিয়ে ভাব নিল। অপরদিকে সুগন্ধা সন্দিগ্ধ চোখে চেয়ে নিজের সিটে তটস্থ হয়ে রইল। পরের মিনিট 20 সে আর নিজের মোবাইলে মনোযোগ দিতে পারল না, বরং পেঁচার মতন বড় বড় চোখ করে তীক্ষ্ণ দৃষ্টিতে সাইবানের গাড়ি চালনা পর্যবেক্ষণে রাখলো। এই ছেলের সত্যিই কোনো বিশ্বাস নেই। বাকিদের অবস্থা দেখে মনে মনে হাসলো ইরাম। বেশ অনেকটা সময় পর পায়রা সেতুর উপরে উঠল গাড়ি। বিশাল সেতু, তার নিচে কলকল নদী। যতদূর চোখ যায় সারি সারি নৌযান, পাড়ে ব্যস্ত নদীর জনজীবন। বিশুদ্ধ বাতাসের প্রবাহ জাদুর কাঠির ন্যায় ছুঁয়ে যাচ্ছে চারিপাশ। ইরাম জানালা খুলে দিল। ইজানকে নিয়ে খুব একটা বের হওয়া হয় না, তাই বাইরে বেরোলে ছেলে তার ভীষণ উত্তেজনায় থাকে। তার ছোট্ট শরীরটা টেনে হাঁটুর উপর দাঁড় করিয়ে বাইরে দেখার সুযোগ করে দিল ইরাম। ইজানের চেহারায় বিস্ময় মুগ্ধতা, নরম লালচে ফোলা ঠোঁটে মায়া বিহাসী। ছোট্ট দাঁতটা নজরে আসছে। আঙ্গুল তুলে সে মায়ের কোলে লাফিয়ে উঠল। ওই ওই বাবা, ওটা হলো নদী। ওই যে নৌকা, ঢেউ, অনেকগুলো ঢেউ। আই গো। ওকে ধরে লেটেনে ফালানো হোক। বেটা বথ, খাবার দেখলে বলে গু, দুধের বদলে গু খাওয়া শুরু করুন। সামনে থেকে আদুরে ভঙ্গিতে শাসালো সাইবান। তার কথার প্রতিবাদে মুখ ফুলিয়ে গলা কাঁপিয়ে ইজান চিৎকার দিল, ও বাবা গো। হাই, বাপে তোমার দামরা গুয়ের ঢেলা, ঠিক ওই বলছ। নিজের সিরিজ দেখার ফাঁকে ইজানের সঙ্গে সংহতি জানাতে ভুলল না সুগন্ধা। তাতে নাক কুচকে গলা তুলে সাইবান জোরে জোরে বলল, শোন অনুরাগ, বাঁশের পাতার উপর টিকটিকির লেস, উট পাখির কাঁচা ডিম, 2 দিনের বাসি কচুর লতি, কুকুরের পায়ের তলার পশম, আর গুয়ের ট্যাঙ্কিতে জমে থাকা 3.5 কেজি গু ভসকস করে মেশালে শকিনের নামে এক পদার্থ তৈরি হবে।
বছর 50 আগে তার নাম দেওয়া হয়েছিল দুর্গন্ধা। অনুরাগ হাসি আটকাতে মুখে হাত চাপা দিল, অপরদিকে ভ্রু কুচকে তেলে বেগুনে জ্বলে উঠে সুগন্ধা চেঁচালো, আমিও কইতে পারি। গাঞ্জা পাতা ঘইষা বাইটটা ওর মধ্যে জাউরামি ফাতরামি মতলামি ভৈরা সিরিঞ্জ কাগজ দিয়া পেঁচাইয়া দিনে 3 বার মূত্র বিসর্জন করলে যা তৈরি হবে ওইটারে কয় চেরাগুদ্দিন। এবার আর পারল না। অনুরাগ অট্টহাসি হেসে উঠল, হাঁটু চাপড়াতে চাপড়াতে বলল, ভাই তোরা থাম, উয়া কাটা পোষানোর আগে আমার দৌড় কেটে যাবে তোদের বাকবাক শুনতে শুনতে। গাড়ির ভেতর মুহূর্তে হাসি ঠাট্টার উন্মাদনা ছড়িয়ে পড়ল। সবার আড়ালে সাইবান ছেলের নদী দেখার উত্তেজনা লক্ষ্য করে ঠিকই গাড়ির গতি খানিকটা কমিয়ে আনলো, যেন সেতু পার হতে কিছুটা দেরি হয় আর ইজান চোখে মুখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে মায়ের কোলে দাঁড়িয়ে নদী দেখতে পারে। পায়রা সেতু পার হওয়ার পর একটা হোটেলের সামনে গাড়ি থামালো। সাইবান দুপুর হয়ে এসেছে, তাছাড়া একটানা গাড়িতে বসে থেকে সবার অবস্থাও খানিকটা নাজেহাল। একে একে সকলে বেরোলো। ইরাম আর সাইবান ইজানকে নিয়ে হোটেলের ভেতর ঢুকতে ঢুকতে হুট করে অনুরাগকে পেছন থেকে সুগন্ধা বলে উঠল। শুনেন, অনুরাগ থামলো, মাথা কাত করে মেয়েটার দিকে তাকালো। এক হাতে মাথার উপরে সূর্যের তপ্ত রোদ ঢেকে রেখেছে। বাকি পথ গাড়ি আপনি চালাইয়েন, নাইলে যমরাজের সাথে মিলন, বেশি দেরি নাই। এটুকু বলেই সুগন্ধা গটগট করে হেঁটে হোটেলের ভিতর ঢুকে গেল। অনুরাগ থম মেরে কিছুক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পর মুহূর্তে সামান্য হেসে মাথার চুলে আঙ্গুল চালিয়ে মেয়েটার পথ অনুসরণ করলো সে। সাইবান সকলের জন্য দুপুরের খাবার অর্ডার করেছে। সকলে টুকটাক গল্প করতে করতে আধা ঘন্টার মাঝে এই খাবার হাজির হয়ে গেল। ইলিশ ভাজা, গরম ভাত, আলু, বেগুন, টমেটো দিয়ে 3 পদের ভর্তা আর চুই ঝাল দিয়ে খাসির ভুনা। তরকারির বাটিতে চুই ঝাল দেখে ইরাম ভ্রু তুলে শুধালো, এই ঝাল জিভে সইবে? আপনার না সইলে আপনি মুড়ি খান, দিতে বলি। অবজ্ঞার হাসি হেসে সাইবান একেবারে পাত পেরে বসলো। ছেলেটা ভালোই খেতে পারে, বাড়িতে থাকলে অবশ্য ডায়েটিং করতে দেখা যায়। সে আবার না খাওয়ার ডায়েট নয়, বরং জিম ট্রেনারে চার্ট ফলো করে সে। বরিশালে সেটার ব্যতিক্রম ঘটেছে। চামচের বালায় বেড়ে হাত ধুয়ে খেতে বসেছে সে। ইরাম দায়িত্ব নিয়ে বাটি থেকে সবাইকে খাবার বেড়ে দিল। সে যেন ঠিকমতো খেতে পারে, তাই ইজানকে সাইবান নিজের কোলে ডান উরুর উপর বসিয়ে রেখেছে। সুগন্ধ অবশ্য ইজানকে রাখার কথা বলেছিল যেন সবাই খেয়ে নিতে পারে। সাইবান ধমক দিয়ে তাকে সকলের সাথেই খেতে বসিয়েছে। সুগন্ধা এবং ইরাম দুজন চুপচাপ খাচ্ছে, কারণ সাইবান আর অনুরাগ দুজন নিজেদের কলেজ জীবনের গল্পে মেতেছে। সেসব শুনতে ভালো লাগছে। সাইবানের দিকে আশেপাশে টেবিলে বসা বেশ কিছু মানুষ মাঝে মাঝে ফিরে তাকাচ্ছে, তাদের নজর মূলত ইজানের উপর। ইরাম আর চোখে খেয়াল করলো এক তরুণীদের দল একে অপরের মাঝে সাইবান আর ইজানের দিকে নির্দেশ করে কি যেন ফিসফাস করছে। তাদের চোখে মুখে মুগ্ধতা স্পষ্ট। খাওয়ার সময় বাবার সন্তানকে আগলে রাখার দৃশ্যটা তাদের নজর কেড়েছে। ইরামের ঠোঁটে অতি সূক্ষ্ম এক তৃপ্তির হাসি ফুটল। সে নীরবে আবারও খাওয়ায় মনোযোগ দিল। অপরদিকে ইজান আছে বেজায় খুশিতে, শুধু বসে থেকে তার হচ্ছে না, মাঝে মধ্যে সাইবানের হাতের উপর পা তুলে দিচ্ছে, নয়তো ওই একটুখানি দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করে যাচ্ছে। পিতার পরনের হুডির কাপড় তার বেশ পছন্দ হয়েছে বিধায় মুখে দিয়ে খানিক চুষলো। সাইবান ধমকে সরিয়ে দিতে ঠোঁট ফুলিয়ে এবার টেবিলে সাজিয়ে রাখা খাবারের দিকে তাকিয়ে লালা ঝরাতে লাগলো। অনুরাগের সঙ্গে কথা বলতে বলতে সাইবান সত্যি মশগুল হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে ইরাম আর সুগন্ধা কিছু বলতেই হাসি ঠাট্টায় ভরে উঠছে। টেবিলের মাঝে কেউ বিশেষ নজরপাত করলো না। কখন টেবিলের উপর রাখা সাইবানের এঁটো হাতটার উপর নজর পড়েছে ইজানের। টেবিলের কোনা আঁকড়ে ধরে ঝুঁকলো বাচ্চাটা, আঙ্গুলের দিকে তাকালো বেজায় কৌতূহল নিয়ে। সাইবান চুই ঝাল দিয়ে ভাত মাখিয়েছে, কিন্তু অনুরাগ কিছু একটা বলায় তার আর মুখে দেওয়া হয়নি। হাসছে সে। তার কবজিটা ধরে গন্ধ শুকে হুট করে ঝোল মাখা বৃদ্ধাঙ্গুলে মুখ বসিয়ে দিল ইজান। কেঁপে উঠল সাইবান। পোটলার বাচ্চা পোটলা। হুয়া ঝাল জিভে লাগতেই গলা ছেড়ে কেঁদে উঠল ইজান। সাইবান তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল, বিশেষ লাভ হলো না। ইজানের মুখটা কুচকে গেল কান্নার তোরে। খাবি? আরো খাবি? সেই 1 চামচ মুখে ভরে, যত সব। মুখে শাসালো ছেলের কান্না দেখে বুকের ভেতর হাহাকার অনুভব করলো সাইবান। সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে পড়লো সে। বাম হাতে ইজানকে বুকে চেপে ইতিউতি হাঁটতে লাগলো। ইরাম উদ্বিগ্ন হয়ে নিজের চেয়ার ছেড়ে এগোতে চাইলেও ইশারায় মানা করলো। সাইবান বলল, আপনি খান। পরক্ষণে হাত তুলে সে ওয়েটারকে নির্দেশ করলো। 1 কাপ দই দিবেন প্লিজ, নর্মাল টেম্পারেচার। দই আসতে আসতে সাইবান ইজানকে নিয়ে ঘুরতে লাগলো। এক হাতে বুকে চেপে রেখে দোলাতে দোলাতে ফিসফিস করলো, না না, এই যে বাবা এখানে একটুখানি ঝালে কেঁদে ফেললে হয়। বাবার মতো স্ট্রং বয় না আপনি। ইজান সাইবানের কাঁধে মাথা রেখে ফোপাতে লাগলো। ইরাম খাওয়ায় মনোযোগ দিতে পারল না। নিষ্পলক নয়নে স্বামী সন্তানকে দেখে গেল। ওয়েটার দই নিয়ে আসতে সাইবান ইজানকে মায়ের কোলে ফিরিয়ে দিল। ইরাম ততক্ষণে নিজের হাত ধুয়ে চামচে পানি নিয়ে ইজানের মুখে দিল খানিকটা। সেটা চুকচুক করে পান করা শেষ হতে চামচের আগায়
একটুখানি মিষ্টি দই লাগে ইজানের জিভে লাগালো সে। প্রথমটা ইজান ফোপাতেই লাগলো, তবে দইয়ের স্বাদটা মুখে লাগতে ধীরে ধীরে তার টুকটুকে হয়ে ওঠা চেহারাটা শান্ত হয়ে উঠল। দইয়ের কাপটা হাত বাড়িয়ে ধরতে লাফিয়ে উঠল সে। ওই ওই যে দেখেছ, আসল জিনিস দেখলেই 14 গোষ্ঠীর পায়ে খাড়া হয়ে যায়। পোটলাটা নিজের ইচ্ছে দেওয়ালে মাথা ঢুকে নিজেই ভেবা করে কাঁদে, আবার বেলাস। সাইবানের কথায় বাকিরা হাসলো। ইরাম ছেলেকে ধরে ফেললো। না না, এটা এখন খাওয়া যাবে না। ঝাল গিয়েছে আব্বুটার। হ্যাঁ, গিয়েছো বা কেন আব্বুর আঙুল চাটতে? বাপের মধ্যে চাটাচাটি স্বভাব। অনুরাগের কথায় ঠাস করে বন্ধুর মাথা বরাবর চাটি দিয়ে সাইবান খেকিয়ে উঠল। কবে তোর কি সিটিসি রে? মেয়ে মানুষের সামনে বলতে চাচ্ছি না। মেয়ে? তোর পাশেরটাকে তোর মেয়ে মনে হয়? ওটা একটা খাম্বা খবিস, তোকে 3 বার হাটে বেঁচে আসতে পারবে। শান্ত মনে খেতে থাকা সুগন্ধা কোনো কারণ ছাড়াই নিজের নামে বদনাম শুনে চটে গেল। চোখ মুখ কুচকে বলল, বারবার শুধু আমারই পান, খাইলেও দোষ না খাইলেও দোষ, তাইলে আমি খাইলেও দোষ করুম। আপনি একটা খচ্চর। খুনসুটির মাঝে সময় পেরোলো। গর্ব করে চুইঝাল অর্ডার করলেও ঠিকই শেষমেশ চোখের পানি নাকের পানি এক করলো সাইবান। শুধু বাকিদের হাসাহাসির ভয়ে দাঁতে দাঁত পিষে সহ্য করে গেল। বেশ কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে হোটেলের বাইরে গাড়ির দিকে এগোলো ইরাম। ছেলে তার বুকে ঘুমিয়ে পড়েছে। সাইবান ইতিমধ্যে গাড়িতে বসেছে। অনুরাগ ড্রাইভ করতে চেয়েছে বিধায় ড্রাইভিং সিট ছেড়ে সে পিছনের প্যাসেঞ্জার সিটে বসেছে। ইরাম দরজা খুলতে ভেতরে সাইবানকে থম মেরে বসে থাকতে দেখলো। মুখভঙ্গি বোঝা মুশকিল, পাথরের মতন শক্ত চোয়াল, চোখ জোড়াও হালকা লাল দেখাচ্ছে। ইরাম মজা নিতে ছাড়লো না। ঝাল কমেনি? সাইবান চোখ ঘুরে এমন এক দৃষ্টিতে তার দিকে তাকালো যেন এক্ষুনি চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। ইরাম বেপাত্তা হয়ে পাশে সিটে উঠে বসলো। ঘুমন্ত ইজানকে সাবধানে নিজের কোলে শুইয়ে রাখলো। অনুরাগ কোথায়? সাইবানের প্রশ্নে ইরাম জানালো, সুগন্ধা বাথরুমে গিয়েছে, ওর জন্য দাঁড়িয়েছি। কোনো কথা বলল না সাইবান। পকেট থেকে টিস্যু বের করে ঝালে লালচে হয়ে যাওয়া নাকটা মুছে নিল। ইরাম লক্ষ্য করে খুঁচালো, কি যেন বলছিলে? ঝাল না খেতে পারলে মুড়ি খান। আপনি চুপ করবেন? রাগে গজগজ করে উঠল ইরাম। নাছোড়বান্দা, এমন সুযোগ হাতছাড়া করা যায় নাকি? সে রসিয়ে রসিয়ে বলল, হয়েছে তো একেবারে ছেলের মতো। ঝালে নেতিয়ে যাও, আর কটা টিস্যুর খরচ করবে? 1 গ্যালন পানি কিনে আনতে বলি অনুরাগকে, কেমন? কিন্তু পরে যদি আবার ব্লাডার হয়ে যায়, রাস্তার পাশে কি টয়লেট পাওয়া যাবে? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। সাইবান ঠোঁট ফুলিয়ে শিশুদের মতন ক্ষোভ দেখালো। তাকে বাগে পেয়ে ইরাম বেশ উৎফুল্ল। এতদিনে সব হিসাব চুকিয়ে নেবে। মিষ্টি আনি? দই খাবে? আইসক্রিম? 1 কেজি। একটা কাজ করি, বরং কুয়াকাটা গেলে সমুদ্র থেকে পানি তুলে খাইয়ে দেব। সমুদ্রের লবণ তোমার জিভের ঝাল ঘষে ঘষে তুলে দেবে। ঝাল মেটাতে লবণ নয়, মিষ্টি দরকার। সাইবানের কণ্ঠটা এবার অস্বাভাবিক গভীর শোনালো। ইরাম কিছু বুঝে ওঠার আগেই দেখলো হুট করে সিট ছেড়ে এগিয়ে এসেছে সে। এক হাতে ইরামের চিবুক শক্তভাবে ধরে ঝুঁকে নিজের ঠোঁট বসিয়ে দিল তার উপর। হতবিহ্বল হয়ে রইল ইরাম। প্রথম কয়েক সেকেন্ড কিছুই বোধগম্য হলো না। ঠিক তারপরই চোখ বুজে এলো তার। এক হাতে সাইবানের হুডি খামচে ধরলো সে। সাইবান গভীরভাবে ছুঁয়ে দিল তার ঠোঁট, বারংবার লাগামহীন। শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে উঠল, অথচ স্বামী তার ছাড়তে রাজি নয়। অপর হাতটা মাথার পিছনে নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে নিজের সকল তেজ মেটাতে লাগলো সাইবান। শেষমেশ ইরামের হাতের একটা ধাক্কা খেয়ে একটুখানি ছাড়লো। রমণী ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, ওয়েট, কুচুপু। সাইবান আবেশিত দৃষ্টি ফেলে ইরামের কোলে ঘুমন্ত ইজানকে দেখলো। পরক্ষণে একটা হাত বাড়িয়ে সাবধানে বাচ্চার বদ্ধ চোখের উপর আলতোভাবে রাখলো। অর্ধাঙ্গিনী ঠোঁটে তীক্ষ্ণ কামড় বসিয়ে বলল, ঘুমাচ্ছে ঘুমাক না, মায়ের দায়িত্ব তো পালন করছেন, এবার স্ত্রীর দায়িত্ব পালন করুন। ইরামের ঠোঁট জ্বলতে শুরু করেছে। ঝাল বুঝি ছুঁয়ে গিয়েছে তাকেও। সাইবান নিগুড় নয়নে দৃশ্যটা দেখলো। কিশলয়ের মতন কাঁপতে থাকা ঠোঁট নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করলো, ছেলের আদরে বহু ভাগ যে আপনার স্বামীরও পাও না। আর কতকাল স্বামীকে অভুক্ত রাখবেন মিসেস আলাদিন? ইরামের হাতের একটা চপাট খেয়ে সাইবান সেই যে শান্ত হয়ে গাড়িতে বসেছে কুয়াকাটা না পৌঁছানো অবধি সেভাবেই গাল ফুলিয়ে বসে রইল। কারণ তার স্ত্রী তাকে চুমুর মাঝে ঠাস করে একটা চপাট দিয়ে বলেছে। অসভ্য লোকজনের মাঝে এসব কি অবস্থা এগুলো? ইরাম নিজের জায়গায় বসে ঘুমন্ত ছেলের প্রতি মনোযোগী, তবে ক্ষণে ক্ষণে স্বামীর দিকে চেয়ে সে হাসি লুকাতে ভুল করলো না। বিকালের মধ্যেই কুয়াকাটায় পৌঁছে গেল তারা। একটা আলিশান রিসোর্টের সামনে গাড়ি থামলো। ভেতরে থেকে সকলে বেরোতে না বেরোতে রিসোর্টে দুজন স্টাফ এসে তাদের অভ্যর্থনা জানিয়ে লাগেজ নিয়ে গেল। ইজান ঘুম থেকে উঠেছে ততক্ষণে। মায়ের কাঁধে মাথা ঠেকে চুপটি করে আশেপাশে দেখছে। নিজের বৃদ্ধাঙ্কুল চুষছে সে। ইরাম ছেলেকে নিয়ে সকলের সঙ্গে এগুলো আশেপাশে তাকালো মুগ্ধ হয়ে। জায়গাটা রিসোর্ট কম, বরং ছোট্ট একটা শহর বেশি মনে হলো তার। জায়গাটার নাম শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাজ। সুন্দর পাকা রাস্তা। সেই সড়কের ধারে ধারে বেশ কিছু 2 তলা বাংলো। বাংলোগুলো সাদা রঙের, ওপরে কমলা বর্ণের ইটের ফালির ছাদ।
সবুজে ঘেরা মাঠে পার্কের মতন ব্যবস্থা, সড়ক আর পার্কের মাঝখানে বয়ে গিয়েছে স্বচ্ছ খাল, সেই খালের উপরে সাদা ব্রিজ। ইরাম মুগ্ধ নয়নে দেখলো। জায়গাটা এক দেখাতে ভীষণ পছন্দ হয়ে গিয়েছে তার। ইরামদের নিয়ে যাওয়া হলো একটা সুবিশাল 2 তলা বাংলোর সামনে। গেট পেরিয়ে ঢুকতে অভ্যন্তরে উঠান আর তার পাশে প্রাইভেট সুইমিং পুল। বাংলোটার ভেতরটাও বাড়ির মতন পরিপাটি গোছালো। নিচে হল এবং ডাইনিং বাদেও 2 তলায় রয়েছে 3টি বেডরুম আর বারান্দা। এত কিছু দেখে ইরাম এবার মুগ্ধের চেয়ে বেশি অবাক হলো। এর ভাড়া যে আকাশচুম্বী হবে তাতে সন্দেহ নেই। সাধারণ কোনো হোটেলে রুম নিলেই হতো। 1-2 রাতের জন্য এত আলিশান ব্যবস্থার কী অর্থ? স্টাফরা যখন সকলকে বাংলো ঘুরিয়ে কোথায় কি আছে দেখিয়ে দিচ্ছে, তখন ইরাম সাইবানকে এক কোণায় টেনে নিল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোমাকে ভিলা বুক করতে কে বলেছে? মাত্র 4জন মানুষ আমরা, এত বড় জায়গা দিয়ে কি হবে? বাকি সবাই তো এমনিতেই শহরে চলে গিয়েছে, এখানে থাকলে না হয় মানা যেত। সাইবান জিন্সের পকেটে 2 হাত গুজে স্ত্রীর দিকে মাথা ঘুরিয়ে কানে কানে পাল্টা প্রশ্ন করল, আপনারা আমার কি? হ্যাঁ, বললাম আপনারা আমার কি হন? স্ত্রী সন্তান। হুম, ভুল উত্তর। তবে সঠিক উত্তরটা কি জনাব? দুনিয়া। ইরাম থমকালো। তার কানে ছুঁয়ে গেল সাইবানের ঠোঁট। আপনারা আমার দুনিয়া। দুনিয়ার জন্য একটু বড় জায়গায় লাগে। সোসিল অ্যান্ড লেট মি স্পরেল ইউ রট অ্যান্ড মাই প্রেশিয়াস। দুনিয়া তসমত করতে গিয়ে আমি পথে বসবো না। এইটুকু ভরসা হাজব্যান্ডের উপর রাখতেই পারেন, তাই না? ইরাম আর জবাব দিতে পারল না, শুধু চেয়ে রইল সাইবানের মুখে নিষ্পলক চোখে। আর যদিও বা পথে বসি, আপনি তো সাথেই থাকবেন। আপনাকে নিয়ে শাহবাগের মোড়ে ভিক্ষা করতে বসবো। ফকির বাবা আলাদিন আর ফকিরনি মাতা ইরাম। সুন্দর হবে না? না, এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। সাইবান ভ্রু নাচে কথাটা বলতেই ইরাম হাত তুলে ঘুষি বসিয়ে দিল তার বাহুতে। সাইবান চোখ মুখ কুঁচকে বলল, আজকাল বড্ড বেশি হাত চলছে আপনার। তোমার মতো শয়তানকে সাহায্য করতে না পা চালানো শুরু করা উচিত। আপনাকে তো আমি রাতে বিছনায় দেখে নেব। সাইবানের হুমকিতে ইরাম মুখ ভেঙচে হেলে দুলে হেঁটে চলে গেল। তার চলার পথে তাকিয়ে সাইবান ভাবল, আগেরকার নরম শান্তর অতি বুঝদার মেয়েটা ধীরে ধীরে নিজের সহজাত রূপে ফিরে আসছে, জীবনটাকে উপভোগ করতে শিখছে। এটা তার বিরাট পাওনা। কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক সাইবানের সঙ্গে ফোনে কথা হয়েছে সারিকা। সবাই মিলে সমুদ্র বিলাস করতে কুয়াকাটা গিয়েছে তারা। ভিডিও কল দিয়ে বোনকে সি বিচের দৃশ্য দেখে টিপ্পনি কাটতে ছাড়েনি সাইবান। সেজন্য গতকাল থেকে বিষিয়ে থাকা ভরাক্রান্ত মনটা অনেকখানি শান্ত হয়েছে সারিকার। আজকে কিছুক্ষণের জন্য চেম্বারে গিয়েছিল সে। অ্যাসিস্ট্যান্ট দুজনকে কাজ বুঝিয়ে দিয়ে চলে এসেছে। বাসায় এসে লম্বা একটা ঘুম দেওয়ার পরে শুধুমাত্র শরীরটা ভালো লাগছে। বিকাল বিকাল গোসল সেরে সে কিচেনে ঢুকেছে। মিসির গতকাল রাতে অফিসে গিয়েছে, ফিরেনি। সারিকা বেশ কয়েকবার ফোন করে মোবাইল ব্যস্ত পেয়েছে। পরে তার অফিসের সেক্রেটারির কাছে ফোন দিয়ে জেনেছে মিসির আসলেই ব্যস্ত। এটা যে শুধু ব্যস্ততা নয়, বরং একটা অজুহাতও, সেটা সারিকা ভালোই জানে। অথচ স্বামীকে সে দোষ দিতে পারছে না। নিজে তার জায়গায় থাকলে হয়তো এর চেয়েও খারাপ কিছু করতো। দিনের ঘন্টাগুলো চিন্তায় চিন্তায় ব্যয় করে সে। সত্যি কি কোনো দিনও আর সুখের দেখা পাওয়া হবে? অতীত ভুলে এগোনো কি সম্ভব হবে? কিচেনে সবজি কেটে স্যুপ বানাচ্ছে সারিকা, সঙ্গে হারিয়েছে নিজের ভাবনার জগতে। মিসির তার জন্য কোনোদিনও কোনো অংশে কম করেনি। মানুষটা নিজের দায়িত্ব পালন করেছে বিনা দ্বিধে, অথচ সারিকা পারছে না কেন? সে তো শুধু দায়িত্ব চায়নি, কোনোদিনও একটা সুখের সংসার চেয়েছিল, অনুভূতি চেয়েছিল, আবেগ চেয়েছিল। আর তার আর মিসিরের মাঝে সবটাই স্ত্রীর প্রতি স্বামীর, আর স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ববোধ। এই দায়িত্বে কি আজীবন খুশি থাকতে পারবে সে? ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। সারিকা চমকে উঠল। এতটাই মশগুল হয়ে পড়েছিল যে হঠাৎ চমকানোয় হাতের ছুরিটা আঙ্গুলে লেগে গেল। কয়েক ফোঁটা রক্ত বেরোলো। সেই আঙ্গুল ধুয়ে কোনো প্রকার পরিচর্যা ছাড়াই সে দরজার দিকে এগোলো। অ্যাপার্টমেন্ট রিনোভেশন প্রায় সে, টুকিটাকি কিছু কাজ বাদে। মিসেস সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করেছে, তাই ভেতর থেকেই মনিটরে বাইরের দৃশ্য দেখা যায়। দরজার পাশে লাগোয়া ছোট্ট মনিটরে সারিকা দেখলো বাইরে দণ্ডায়মান এক পুরুষ, পরিধানী সাদা রঙের ঢোলার ফতুয়া আর ট্রাউজার, মাথার চুলগুলো একদম পরিপাটি করে আঁচড়ানো, চেহারায় একটা অদ্ভুতুরে ঔজ্জ্বল্য খেলা করছে। অমায়িক চোখের দৃষ্টি, 2 হাত পেছনে বেঁধে ধৈর্যের সহিত ভদ্রভাবে দাঁড়িয়ে আছে। সারিকাকে চিনে, তাই দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে বলা হলো, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। কণ্ঠে স্পষ্টত অ্যারাবিক টান, বাঙালিদের মতন দায়সারা গোছের উচ্চারণ নয়। সারিকা ঠোঁটের মৃদু হাসি ফুটিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আয়দান? আয়দান নামক পুরুষটি সারিকার দিকে তাকিয়ে নেই। কথা বলার সময়ও তার নম্র দৃষ্টি নিজের পায়ের দিকে আবদ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে ভালো আছি। মিসির ভাইয়া বাসায় আছেন? না, তোমার ভাইয়া তো গতরাতে অফিসে গিয়েছে, এখনো ফেরেনি। ওহ আচ্ছা, আমার একটু কাজ ছিল, থাক পরে আসবো। আরে এত দূরে সে আবার চলে যাবে কেন? বসে যাও কিছুক্ষণ, আমি শরবত করে দেই। না ভাবি, ধন্যবাদ, আমি আসছি, আল্লাহ হাফেজ। আয়দান চলে যেতে নিল। ঠিক তখনই করিডোর থেকে প্রতিধ্বনিত হলো মিসিরের কণ্ঠস্বর। আয়দান,
স্বামীকে দেখতে পেল। সারিকা এলিভেটর থেকে বেরিয়ে এগিয়ে আসছে, চোখে মুখে ক্লান্ত ভাব। গায়ে জড়ানো স্যুট খোলা শার্টটাও বেশ খানিকটা কুঁচকে গিয়েছে। আয়দানের সামনে এসে দাঁড়ালো মিসির। ভেতরে না ঢুকে দরজা থেকে চলে যাচ্ছিস কেন? আমার বাড়ি তোর পর। মৃদু হাসলো আয়দান। এই প্রথম পা থেকে নজর তুলে সে মিসিরের মুখের দিকে তাকালো। পর হলে আসতাম কি? বাড়িতে তোমার স্ত্রী, আমি একজন পুরুষ মানুষ, ঢোকা অসমীচীন। মাথা ঝাঁকিয়ে হালকা একটু হাসলো মিসির। তোকে এখনো চিনে উঠতে কষ্ট হয় আমার। সেই আয়দান যে কিনা। অতীত তো অতীতই। তবা করে রবের দুয়ারে ফিরে গেলে তিনি বান্দাকে কবুল করে নেন। আল্লাহ তাআলার চাইতে কেউ বান্দাকে বেশি ভালোবাসেন না, আপন মাও না। রব তো শুধু দিন গোনেন আমাদের তবার, যেন তিনি ক্ষমা করে আমাদের নিজের রহমতের আশ্রয়ে আগলে নিতে পারেন। আয়দানের কথাগুলো আধ্যাত্মিক ধাঁচের, অথচ সেগুলো হঠাৎ করে সারিকার মনে জায়গা করে নিল। অপরদিকে মিসির মৃদু হেসে আয়দানের কাঁধে হাত রেখে ভেতরে ঢুকলো। সারিকা দরজা আটকে কিচেনে গেল। হুট করে কি যেন মনে হলো তার, তাই গায়ে একটা ওড়না নিয়ে মাথায় সুন্দর করে ঘোমটা তুলে দিল। শরবত এবং নাস্তা রেডি করে সে যখন বসার ঘরে এসেছে, তখন মিসিরও ফ্রেশ হয়ে পোশাক বদলে আয়দানের সঙ্গে সোফায় বসেছে। সম্পূর্ণ মুহূর্তে সে সারিকার দিকে তাকালো না একটুও। নাস্তার ট্রে রেখে সারিকা আস্তে করে বিপরীত দিকে সোফায় বসলো। মিসির আয়দানের হাতে নাস্তার বাটি তুলে দিয়ে জিজ্ঞাসা করলো, জায়দানের কি অবস্থা? অনেকদিন হয়ে গেল, দেখতে যেতে পারিনি। রাগ করেছে আমার উপরে? বাটি থেকে ঠান্ডা দই আর ফলের টুকরা দিয়ে বানানো ফ্রুট কাস্টার্ড মুখে দিয়ে মাথা নাড়ল আয়দান। ভাইয়া ভালো আছে? রবের অশেষ রহমতে এখন হাঁটা চলা, দৈনন্দিন সব কাজ কারো সাহায্য ছাড়া নিজে নিজে করতে পারে। বিশেষ কোনো সমস্যা নেই, ডাক্তার জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আর কোনো বাধা নেই। যাক, অফিসে একটু কাজের চাপ যাচ্ছে। আমি এই উইকেই দেখতে যাব ওকে। যেও, ভাইয়া খুশি হবে। তাছাড়া জারিনও সারাদিন মিসির চাচ্চু করে লাফিয়ে বেড়ায়। বাহ, তবে তো ভাতিজির মনের আশা এই চাচার খুব দ্রুত পূরণ করতে হচ্ছে। সারিকা পাশ থেকে কথাগুলো শুনলো। জায়দান মিসিরের বেস্ট ফ্রেন্ড, শুধু বন্ধু ও বললেও কম হবে, বরং প্রায় পরিবারের সদস্যই বটে। আয়দান জায়দানের ছোট ভাই। বিয়ের সময়ে সবার সঙ্গে পরিচিত হওয়া হয়েছিল সারিকার। তাছাড়া প্রায় দুই বাড়ির মানুষের একে অপরের বাড়িতে যাতায়াত থাকে, যেমন আজ আয়দান এসেছে। মিসিরের কাছে যতটুকু জেনেছে, জায়দান লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। 4 বছর প্রায় কোমায় কাটিয়ে অবশেষে গত বছর সেন্স ফিরেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, ঘটনাটা ঘটেছিল মিসির আর সারিকার বিয়ের দিন। কাবিননামায় স্বাক্ষর করার পরপরই মিসির তাকে নিয়ে বন্ধুর কাছে গিয়েছিল। সেই দৃশ্যটা হাজার চাইতেও কোনোদিনও ভুলতে পারবে না সারিকা। যেভাবে কাঁদতে কাঁদতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বন্ধুকে জড়িয়ে ধরে মিসির সেদিন নববধূর সামনে কেঁদেছিল, তা ভুলবার মতন নয়। কি নেই লোকটার মাঝে, কি নয় সে! একজন আদর্শ ছেলে, একজন ভাইয়ের মতন বন্ধু, একজন সুপুরুষ স্বামী। মিসিরের ঝুলিতে অর্জনের শেষ নেই, অথচ সারিকার ঝুলি শূন্য। না হতে পেরেছে ভালো মানুষ, না হতে পেরেছে ভালো স্ত্রী। জর্জরিত সে অনুভূতির অভিশাপে। তোমার হাতে কি হয়েছে? ভাবনার মাঝে হঠাৎ প্রশ্নটা শুনে সারিকা অবাক হলো। চোখ পিটপিট করে সামনে চাইতেই দেখলো মিসির তার হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ও তেমন কিছু না, ওই একটু ছুরি লেগে গেছে। মিসির কয়েক পলক নিঃশব্দে তাকিয়ে রইল। তার চেহারা কেমন থমথমে দেখালো। তারপর সে হুট করে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে আয়দানকে বলল, একটু বসো, আমি আসছি। অতিরিক্ত কিছু না বলে হনহন করে হেঁটে সারিকার বাহু ধরে টেনে তাকে ভিতরে নিয়ে গেল। মিসির বেডরুমে ঢুকে স্ত্রীকে বিছানায় বসিয়ে সে ফার্স্ট এড কিট নিয়ে এলো। সারিকা নিজের পক্ষে সাফাই গাইবার আগেই মিসির দাঁতে দাঁত চেপে গজগজ করলো। ডেন্টাল কি ফাও ফাও পড়েছ? প্রাথমিক চিকিৎসা বলে কিছু এক্সিস্ট করে জানো না? না মানে এটুখানি তো। ইনফেকশন হলে একটুখানি অনেকখানি হতে সময় নেবে না। মিসিরের তরল রাগটা যেন সারিকার ভালো লাগলো। অ্যান্টিসেপটিক তুলোয় ভিজিয়ে সে স্ত্রীর আঙ্গুলে সযত্নে লাগিয়ে দিল। সারিকা জ্বলুনি হতেই খানিকটা হিসিয়ে উঠল। তাতে ঝুঁকে ফু দিয়ে ধীরে ধীরে ক্ষতে লাগিয়ে দক্ষ হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল মিসির। আরেক দফায় হালকা গলায় ধমকালো, নিজের যত্ন নিতে না জানলে কাজ বাজারের ধারের কাছে যাওয়ার দরকার নেই। দুনিয়ার সেবা যত্ন নেওয়ার জন্য এক মিসির বসে নেই। সারিকা পলক্ষীন তাকিয়ে রইল। সত্যি তো, মানুষের জন্য লোকটাকে কম কিছু করতে দেখেনি সে। মিসির তো সবার যত্ন নেয়, তবে তার যত্ন কে নেয়? কেউ না। উত্তরটা সারিকার অন্তরকে মর্মাহত করলো। রেস্ট নাও, দয়া করে আর কিচেনমুখী হওয়ার প্রয়োজন নেই। আমি অর্ডার করে দেব। চিকেন বিরিয়ানি ফেভারিট না তোমার? সারিকা অজান্তেই নিজের পরনে টি শার্ট আঁকড়ে ধরলো, আঙ্গুলগুলো চেপে বসলো। তা সে প্রায় ফিসফিস করলো, আমার পছন্দের খাবার কি তুমি জানো, অথচ আমার পছন্দের খাবার কি আমি জানি না মিসির। মিসির ফার্স্ট এড কিট গুছিয়ে রাখছিল। কথাটা শুনে থমকে গেল সে। এক মুহূর্ত বসে রইল। পরক্ষণে কাজ জারি রেখে একেবারে শান্ত গলায় বলল,
আমার মায়ের হাতের বেগুন ভর্তা ভালো লাগে। এইটুকুই, আর কোনো বাক্য বিনিময় হলো না তাদের মাঝে। উঠে গেল মিসির, বেডরুমের দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে আড়াল হয়ে গেল। সারিকা বিছানায় বসে ঠাঁই চেয়ে রইল। বুকের ভেতর একই সঙ্গে একটা উষ্ণতার বিষণ্ণতা চেপে বসলো তার। হুট করে কেন যেন আয়দানের গভীরতর একটা কথা বারংবার কানে বাজলো তার। অতীত তো অতীতই, তবা করে রবের দুয়ারে ফিরে গেলে তিনি বান্দাকে কবুল করে নেন। অতীত, এই শুধু অতীত। অস্তমিত সূর্যের টকটকে আভা ছড়িয়ে পড়েছে গোটা সৈকত জুড়ে। সমুদ্রের পানির উপর তার কমলাভ প্রতিফলন কোনো শিল্পীর আঁকা চিত্রশৈলীর চেয়ে কম কিছু নয়। ইরাম দাঁড়িয়ে আছে সমুদ্রের নোনা জলের সামনে, পরনে একটা ঢোলা কুর্তি আর পায়জামা। তার বহুদিন বাদে এরকম পোশাক গায়ে জড়িয়েছে সে। পুরানো দিনের স্মৃতিগুলো তাই বুঝি বেশি বেশি স্মরণে আসছে। রঙিন সেই কৈশোরকাল, যখন মাথার উপরে বাবার ছায়া ছিল, পরিবার নামক শক্তকুটির অস্তিত্ব ছিল। জীবনে তখন কোনো চিন্তা ছিল না, ছিল না ক্লেশ হাহাকার, ছিল শুধু সে, তার স্বপ্ন, তার অদম্য ছুটে চলা। অথচ সেই যাত্রা ফুরিয়েছে বহু বছর আগে। পায়ের পাতায় ধীরে ধীরে সমুদ্রের নোনা জল ছুঁয়ে যাচ্ছে ইরামের। স্থির তাকে নীরবে দেখে যাচ্ছে সে। ঠিক এমন সময় পিছন থেকে দুইটি বাহু জড়িয়ে গেল তার কোমর। শক্ত পুরুষালী বুকের উষ্ণতা ঠেকলো পিঠে। মানুষটাকে বুঝতে তার ছায় যথেষ্ট। কি ভেবেছেন? সাইবানের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই ইরাম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আশেপাশে অন্যান্য পর্যটকরা আছে, নিজেদের মতন সময় কাটাচ্ছে, হাসছে, খেলছে, ছবি তুলছে। অন্য সময় হলে লোকের ভিড়ের কারণে সাইবানকে কাছ থেকে দূরে সরিয়ে দিত ইরাম, কিন্তু এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছাটা হলো না। সে মাথাটা এলিয়ে দিল স্বামীর কাঁধে, অস্তমিত সূর্যের দিকে চেয়ে বলল, কিছু ভাবছি না, সূর্যাস্ত দেখছি। দেখে নিন। প্রকৃতির সূর্য অস্ত যেতে পারে, কিন্তু কিন্তু আপনার জীবনে সূর্য আর কখনো অস্ত যাবে না। কথাটা ইরামের হৃদয়ে গিয়ে আঘাত হানল বুঝি, মধুর আঘাত। ছেলেটা কথা বলার সময় কি ভেবেচিন্তে বলে, নাকি হুটহাট যা মাথায় আসে তাই চালিয়ে দেয়? কারো কথাও বা কি করে এতটা গভীর হয়? মাথা কাত করে সাইবানের চোখে চোখ মেলালো সে। গ্যারান্টি দিচ্ছ? কয় বছরের গ্যারান্টি চান? যদি বলি সারা জীবনের। বিছানায় চলুন। চটাস করে সাইবানের গালে আলতো চাপড় বসিয়ে দিল ইরাম। ভ্রু কুচকে বলল, অসভ্য। তির্যক হাসলো সাইবান। আপনি না হয় আপনার ভালোবাসা দিয়ে সভ্য করে দিবেন। কদিনের অভুক্ত তুমি? 25 বছর 7 মাস 29 দিনের। এই জন্যেই এত বিছানা আসক্তি। ঠিক আছে, ঢাকায় ফিরে তোমাকে আমি 5x7 ফিটের বিছানা কিনে দেব। স্টিলের প্লিজ। কাঠের হলে আবার সমস্যা, মাসে মাসে নতুন বিছানা কিনতে হবে। এবার ইরাম আর সইতে পারল না। গাল দুটো টমেটোর মতন রেঙে উঠেছে তার। এই ছেলেকে তার কায়দায় বশে করা যায় না। ঠোঁটের আগায় নির্লজ্জ জবাব থাকে। ইরাম সাইবানের বুক ঠেলে দূরে সরিয়ে দিল। সরো তুমি, কুচুপু কোথায়? ডাব খাচ্ছে। আঙ্গুল তুলে দেখালো সাইবান। অদূরে সৈকতের মাঝে ডাব বিক্রি করছে এক ফেরিয়ালা। তার পাশে দাঁড়িয়েছে অনুরাগা সুগন্ধা। ইজান অনুরাগের কোলে। সুগন্ধা ডাব হাতে স্ট্র নিয়ে পান করছে। অপরদিকে অনুরাগ নিজের ডাবটা ইজানের জ্বালায় খেতে পারছে না। বাচ্চাটা ক্ষণে ক্ষণে তার স্ট্রতে মুখ বসিয়ে দিচ্ছে। অনুরাগ তাই দেখে খিলখিল করে হাসছে। সব জায়গায় খালি মুখ বসানোর স্বভাব, তাই না? এই দাঁড়া পটলা, তোর গেডি ধরে এমন অবস্থান ওসামো। সাইবান ইরামকে অনুসরণ করার ইঙ্গিত করে হেঁটে চলে গেল ওইদিকে। ইরাম মনে মনে বিস্তর হাসলো। ভিড় ঠেলে সৈকতের বালুকায় পা ফেলে এগুলো কয়েক ধাপ। ঠিক তখনই অপ্রত্যাশিত একটা কণ্ঠস্বর ভেসে এলো পিছন থেকে। খুব কি সুখে আছো? জমে গেল ইরাম। তার পদক্ষেপ থমকালো বালুকায়। নিচে তাকাতে অস্তমিত সূর্যের উদ্ভাসে বালুচরে একটা ছায়া দেখতে পেল, তার ভয়াল অতীতের ভুতুরে ছায়া, যা তার গোটা অবয়বকে মুহূর্তে গ্রাস করে ফেললো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।